এরপর হচ্ছে মাল্টিপল নিউক্লিক থিওরি। আমরা এতক্ষণ পড়লাম কনসেন্ট্রিক জোন থিওরি, এরপর আসছে মাল্টিপল নিউক্লিক থিওরি। এই মাল্টিপল নিউক্লিক থিওরি মানে হচ্ছে বহু কেন্দ্রিক মতবাদ, তাই তো। তো ইডব্লিউ বার্জেস তিনি যখন কনসেন্ট্রিক জোন থিওরি এর মানে কনসেন্ট্রিক জোন থিওরিতে তিনি যখন ওই এককেন্দ্রিক বলয় মতবাদ তিনি আলোচনা করলেন, তো ওতে ওর সমালোচনা করেই হ্যারিস এবং উলম্যান ইন 1945 সম্ভবত হ্যারিস আর উলম্যান 1945 সালে তারা এই তত্ত্বটা দিয়েছেন। হ্যারিস এবং উলম্যান in 1945 1945 সালে হ্যারিস এবং উলম্যান এই ভূমি ব্যবহার প্রসঙ্গে তারা বার্জেসের এককেন্দ্রিক বলয় মতবাদটির সমালোচনা করে এই বহুকেন্দ্রিক ধারণাটা দিয়েছেন। তাহলে এখানে বহুকেন্দ্রিক তারা বলেছেন যে শহরের ভূমি ব্যবহার কখনোই জ্যামিতিক নিয়ম অনুসরণ করে হয় না। ওই রকম বলয় আকারে বৃত্তাকারে ভূমি ব্যবহারের ধরন সম্ভব নয়, কারণ একটা শহরে বিভিন্ন ক্রিয়াকলাপ দেখা যায়, বিভিন্ন ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে। কোথাও মেডিকেল কলেজ আছে, কোথাও আবার স্কুল আছে, কোথাও বাজার আছে, কোথাও সিনেমা হল আছে, কোথাও ইউনিভার্সিটি আছে, কোথাও শিল্প আছে, কোথাও নদী আছে, কোথাও রাস্তা আছে, এরকম থাকে তো। তাহলে বিভিন্ন উপাদানকে কেন্দ্র করে শহরের ভূমি ব্যবহারের ধরন পরিবর্তিত হয়। আবার তারা বললেন যে ভূমি ব্যবহারের ধরনটা আবার ডিপেন্ড করে কিছু কিছু আকর্ষক উপাদান আর কিছু কিছু বিকর্ষক উপাদান থাকে। যেমন আকর্ষক উপাদান কেমন, আকর্ষক উপাদান আর বিকর্ষক উপাদান কিছু কিছু থাকে। আকর্ষক উপাদান কেমন, যেমন যেখানে শিল্প থাকবে সেখানে শ্রমিক শ্রেণীর মানুষ বসবাস করবে। আর বিকর্ষক উপাদান কেমন, যেমন যেখানে গরিব লোক বসবাস করবে সেইখানে কোনোদিনই বড় লোক অবস্থান করবে না। যেখানে গরিব লোক বসবাস করবে সেইখানে ধনী লোকগুলো কিন্তু থাকতে যায় না। আমাদের এই রাজারহাট নিউ টাউনে যদি চলে যাস দেখবি কোনো ওখানে ঝুপড়ি আছে, মাটির বাড়ি আছে নাই, কোনো গরিব লোক সেখানে নাই, কারণ গরিব লোকের কাছে ধনী লোক কিন্তু থাকে না। এটা হচ্ছে বিকর্ষক উপাদান। তাহলে এইগুলোর উপর ডিপেন্ড করে, তো এইগুলোর উপর ডিপেন্ড করে প্লাস ভিন্ন ভিন্ন উপাদানগুলোর উপর ভূমি ব্যবহারের ধরন পরিবর্তিত হয়। তো এইটার আমি আগে ছবিটা আঁকছি। তিনি বললেন যে কোনো একটা জায়গাতে, কোনো একটা শহরাঞ্চলে এই ভূমি ব্যবহারের ধরনের কোনো জ্যামিতিক রূপ থাকে না। দেখো ছবিটা আঁকছি আমি, মনে করো এইটা হচ্ছে কোনো জ্যামিতিক রূপ নেই। জাস্ট ছবিটা আগে আঁকছি, তোমরা দেখে যা। এটাতে কটা কেন্দ্রের কথা উল্লেখ করা আছে?
নটা নটা এখানে তিনি নটা উপাদানের কথা উল্লেখ করেছেন। এই বহুকেন্দ্রিক বলয় মতবাদটাতে হ্যারিস এবং উলম্যান তারা এখানে বলেছেন নটা উপাদানের কথা উল্লেখ করেছেন। এক নাম্বারটা এখানে কি বলেছেন তারা? এক নাম্বারটা হচ্ছে সিবিডি, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এবার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টটার কোনো আকার আছে এখানে? কোনো জ্যামিতিক আকার আছে? যেমন খুশি সেভাবে গড়ে উঠতে পারে। এই দিকে কতটা বেড়েছে, এই দিকে কম বৃদ্ধি পেয়েছে, এরকম হতেই পারে। বিভিন্ন শহরাঞ্চলে এরকমই আছে। তাহলে এইটা হচ্ছে সিবিডি। এবার সিবিডির বৈশিষ্ট্য বার্জেস যেমন বলেছেন সিবিডির বৈশিষ্ট্য সেরকমই থাকবে। এখানেও জমির দাম বেশি, এখানে এটা প্রধান বাজার, এটা প্রধান কর্মস্থল, এখানে কমিউনিকেশন সিস্টেম ভালো, এখানে মাল্টি স্টোর বিল্ডিং আছে, এই সমস্ত আছে, সরকারি অফিস আছে, এই সমস্তগুলো আছে। তাহলে এটা হচ্ছে সিবিডি। 2 নাম্বার জোনটা কি বলা আছে ওখানে? বার্জেসের তত্ত্বে 2 নাম্বার জোনটা কি বললাম? পরিবর্তনশীল অঞ্চল। তো 2 নাম্বার জোনটা এইটাও হচ্ছে ওই লাইট ম্যানুফ্যাকচারিং আর হোলসেল মার্কেট। ঠিক আছে, লাইট ম্যানুফ্যাকচারিং আর হোলসেল মার্কেট। আর 3 নাম্বারটা হচ্ছে কি? ওয়ার্কিং ক্লাস। 3 নাম্বারটা ওয়ার্কিং ক্লাস, মানে এখানে লেবার শ্রেণীর মানুষরা বসবাস করবে, তাই তো। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা হচ্ছে মিডল ক্লাস জোন। তাহলে এইখানে মধ্যবিত্তরা বসবাস করছে। দেখ মধ্যবিত্তরা কোথায় আছে? মধ্যবিত্তরা এখানে কোথায় আছে? এই যে লেবার শ্রেণীর আর ধনী শ্রেণীর মানুষের মাঝখানে আছে মধ্যবিত্ত, ঠিক আছে, মাঝখানে। আর এইটা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে ধনী শ্রেণীর মানুষ, ঠিক আছে, আপার ক্লাস সোসাইটি। তাহলে এই আপার ক্লাস সোসাইটি কখনো দেখ 3-এর কাছে কাছে আছে? 3-এর কাছে নেই। তাহলে আপার ক্লাস সোসাইটি সবসময় 3 থেকে দূরে, এটা বিকর্ষক উপাদান। আর মিডল ক্লাসের কাছে আছে, কারণ মিডল ক্লাসকে এই এই যে আপার ক্লাস সোসাইটির দরকার হয়, একটি শিল্পপতি বা কোনো বড় বিজনেসম্যান, এদের দরকার হয়। কেন? কারণ এর বিজনেসের সমস্ত অফিসিয়াল ওয়ার্ক কারা চালায়? মিডল ক্লাস। এর ছেলেটিকে কে পড়ায়? মিডল ক্লাস। এ ডাক্তার দেখায় কার কাছে? মিডল ক্লাস ডাক্তার কাছে। ছেলেটিকে ডাক্তার দেখায়, নিজে ডাক্তার দেখায় কার কাছে? তাহলে মিডল ক্লাসকে দরকার, ঠিক আছে। সেই জন্য কোনো একটা বড় বিজনেসম্যান বা কোনো শিল্পপতি, মানে রেয়ার কেস যে তার কাছে কাজ করে এরকম কোনো একটা লেবারের সাথে গিয়ে কথা বলছে, এরকম হয় না, তার দরকার একে। তাহলে এটা হচ্ছে মিডল ক্লাস জোন, এটা হচ্ছে আপার ক্লাস। এরপর এখানে 6 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি। 6 নম্বর, ঠিক আছে, যেটা শহরের মধ্যে অবস্থান করছে, শহরের প্রান্ত ভাগে, এইটা হেভি ইন্ডাস্ট্রি। তো হেভি ইন্ডাস্ট্রিতে কোথায় অবস্থান করবে? এর জন্য লেবার দরকার, সেই জন্য 3 নাম্বার জোনের কাছে এইটা দেখো অবস্থান করছে। 3 নাম্বার জোনের কাছে আছে, হ্যাঁ, 3 নাম্বার জোনের কাছে অবস্থান করছে। আর 7 নাম্বারটা হচ্ছে এইটা, 7 নাম্বারটা এইখানটাতে হচ্ছে মানে শহর, এই সিবিডির এদের এবং সিবিডির যা সমস্ত অফিসিয়াল ওয়ার্ক, ঠিক আছে, অফিসিয়াল ওয়ার্ক, সেই অফিসিয়াল ওয়ার্কটা 7 নাম্বার জোনে হয়। তো অফিসিয়াল ওয়ার্কটা কারা করবে? মিডল ক্লাস। তাহলে সেই জন্য 7 নাম্বার জোনটা মিডল ক্লাসে, এইখানে মিডল ক্লাসের কাছে অবস্থান করছে 7 নাম্বার জোন। আর 8 নাম্বারটা হচ্ছে এইটা শহরতলির বসতি অঞ্চল, শহরতলির বসতি অঞ্চল, মানে এটা সাবার বলা হয় যেটাকে, সাবার। তো শহরতলির বসতি অঞ্চলটা কোথায় থাকছে? এইখানেও ধীরে ধীরে ক্রাউড বাড়ছে, এই জায়গাটাতে জমির দাম বাড়ছে, সমস্ত বড় লোকরা যেখানে বসবাস করছে, সে ধনী লোকরা, জমির দাম বাড়ছে, ক্রাউড বাড়ছে, ফলে এইখানে জায়গা কম, ফলে তারা কোথায় চলে আসছে? এর সংলগ্ন একটা গ্রামাঞ্চলে যেখানে পরিবেশটা ভালো আছে, সেইখানে এসে জমি কিনে তারা বসতি গড়ে তুলছে, শহরতলি বসতি অঞ্চল। আর 9 নাম্বারটা হচ্ছে শহরতলির শিল্পাঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল সাবার, ঠিক আছে। তো শহরতলির শিল্পাঞ্চলটা এইখানে অনেক শিল্প সমাবেশের কারণে এইখানেও জমির দাম বাড়ছে,
এখানেও ক্রাউড বাড়ছে, জায়গার অভাব দেখা দিচ্ছে, তখন এর কাছে এটা গড়ে উঠছে। কেন? কারণ এই শিল্পের জন্য তো এই লেবারগুলো দরকার হয়। তাহলে ভূমি ব্যবহারের ধরনটা এইভাবে পরিবর্তন হচ্ছে। তারা বললেন যে ওই এককেন্দ্রিক বলয় আকারে ওইভাবে কোনোদিন জ্যামিতিক নিয়ম অনুসরণ করে ভূমি ব্যবহারের ধরন পরিবর্তিত হবে না। সেই জন্য এটাকে বহু কেন্দ্রিক মতবাদ বলা হয়, মাল্টিপল নিউক্লিক থিওরি। এরপর এই তত্ত্বটারও কিছুটা সমালোচনা করা যাবে, যে বহু কেন্দ্রিক মতবাদে এখানে সরকারি নিয়ম নীতির কথা উল্লেখই করা হয়নি, যেটা ভূমি ব্যবহারকে বিশেষভাবে প্রভাবিত করে, তাই তো? যেমন সুরাটে ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে উঠেছে কেন? সরকারি নিয়ম নীতির কারণে, ভূমি ব্যবহারের ধরনটা পরিবর্তিত হয়েছে, তাহলে সেটার কথা উল্লেখ করা হয়নি। এখানে এই তত্ত্বটাতে হ্যারিস এবং উলম্যান তারাও ভূমি ব্যবহারের এই যে ধরন দেখিয়েছেন, তারাও সমতল ভূমির কথা বলেছেন। আচ্ছা, হ্যারিস এবং উলম্যান বলেছেন যে এখানে সামাজিক সাংস্কৃতিক বৈষম্য থাকবে না। তাহলে না থাকলে এই ধরনের ভূমি ব্যবহারের ধরন কি করে গড়ে উঠবে? এই সমস্ত কারণগুলোর জন্য এই তত্ত্বটা সমালোচিত হয়। তবে হ্যাঁ, এটা বলা যাবে যে এই তত্ত্বটা কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য তত্ত্ব, কারণ স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে একটা শহরে বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ভূমি ব্যবহারের ধরন গড়ে ওঠে একটা শহরে। তাহলে সেই জন্য এই তত্ত্বটা বর্তমান দিনে অনেকটাই প্রাসঙ্গিক। ওকে।